আমরা কর্তৃত্ববাদের পতনের পর এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার শুধু সরকার না, সরকারের সাথে পাশাপাশি অন্য যে সকল অংশীজন আছে তাদের ভূমিকা, বিশেষ করে যেই ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বা বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয়ের প্রেক্ষিতে যেই বিশেষ করে সংস্কার, বিচার এবং সকলের জন্য গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন বা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেটি বাংলাদেশের মানুষ দীর্ঘদিন সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। মূলত এই তিনটি ক্ষেত্রকে কেন্দ্র করে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই যে মূল ম্যান্ডেট, তাকে কেন্দ্র করে এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আমাদের টিআইবির কার্যক্রমের ম্যান্ডেটের আওতাভুক্ত, বিশেষ করে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, নীতি কাঠামোতে সংস্কার, আইনগত সংস্কার, এই ধরনের বিষয়গুলোকে আর বিবেচনায় রেখে আমরা প্রাথমিক পর্যায়ে 100 দিনের একটা পর্যালোচনা করেছিলাম, যেটি আপনাদের সহায়তা আমরা প্রকাশ করেছি এবং ব্যাপকভাবে আলোচিত হয়েছে। আজকে 1 বছর যে মেয়াদ, সেই মেয়াদেরকে কেন্দ্র করে আজকে প্রতিবেদনটি আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি এই পর্যায়ে দীর্ঘায়িত না করে এটুকু বলবো যে আমাদের এই প্রতিবেদনটি উপস্থাপনার পর মূল প্রতিবেদনটি একটু লম্বা, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে না আশা করি। বেশ ক্ষেত্রটা অনেক বিস্তৃত, অনেকগুলো আঙ্গিক আছে, সবগুলো আমরা চেষ্টা করেছি অন্তর্ভুক্ত করার জন্য, তবে আমাদের ম্যান্ডেটের ভিতরে থাকতে চেয়েছে। এর বাইরে অনেক কিছু পর্যালোচনার সুযোগ ছিল। আপনারা হয়তো দেখবেন যে কোনো ক্ষেত্র আপনাদের প্রত্যাশা পূরণ হয়নি, আপনারা শুনতে চেয়েছিলেন আমাদের কাছ থেকে, যেগুলো আমাদের ম্যান্ডেটের মধ্যে, সেই বিষয়গুলো কেন্দ্র করে গবেষণাটা করতে গিয়ে যেটা হয়েছে, একটা বিশাল গবেষণা হয়েছে। এবং আমাদের যে সাধারণত এই ধরনের গবেষণা প্রতিবেদন উপস্থাপনায় যে সংখ্যার স্লাইড থাকে তার তুলনায় একটু বেশ উল্লেখযোগ্য হারে বেশি হবে। কাজেই আপনারা একটু দয়া করে ধৈর্য সহকারে শুনবেন এবং আমাদের মূল উপস্থাপনার পর যেটি করবেন প্রথমে শাহজাদা আকরাম এবং পরবর্তী জুলকারনাইন, তাদের উপস্থাপনার পর আমি সংক্ষেপে কয়েকটা বিষয়ের উপরে আলোকপাত করব আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য। আমি এই পর্যায়ে শেষ করে আমি শাহজাদা আকরামকে অনুরোধ করছি তার উপস্থাপনা শুরু করার জন্য। প্রাথমিক পর্যায়ে যে স্লাইডগুলো আছে সেগুলো খুব সংক্ষেপে সম্ভব হলে স্কিপ করে যাবেন এবং পরবর্তীতে মূল ফাইন্ডিংসের উপরে সময়টা আমরা বেশি করে ব্যয় করার চেষ্টা করব, যাতে করে আমাদের সংবাদকর্মীদের জন্য এটা সহায়ক হয়। ধন্যবাদ স্যার। আমাদের প্রেক্ষাপট সম্পর্কিত আমরা জানছি। এই আমাদের গবেষণার প্রধান উদ্দেশ্য হচ্ছে কর্তৃত্ববাদী সরকার পতনের পর 1 বছরের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করা এবং সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে বিচার, সংস্কার, নির্বাচন, সরকারি কার্যক্রম, দুর্নীতি প্রতিরোধ এবং গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করা, বিভিন্ন অংশীজনের ভূমিকা পর্যালোচনা করা এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সুশাসনের নির্দেশকের আলোকে চিহ্নিত করা। উল্লেখ করতে চাই যে আমাদের এই গবেষণাটি আমরা অগাস্ট 2024 থেকে জুলাই 2025 পর্যন্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রতিবেদন প্রণয়ন করেছি। তবে এর বাইরেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে গতকাল পর্যন্ত তথ্য হালনাগাদ করার জন্য। আমরা এখন গবেষণার ফলাফলে চলে যাচ্ছি সরাসরি। আমাদের প্রথম যে বিষয়টি ছিল জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতার উপর হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে সারা দেশে মামলা দায়ের করা হয়েছে এবং যেসব মামলার প্রায় 70% তদন্তের সন্তোষজনক অগ্রগতি হিসেবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়া গণঅভ্যুত্থানে হত্যায় জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা শুরু হয়েছে এবং এর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে, যেখানে এখন পর্যন্ত 429টি অভিযোগ দায়ের করা হয়েছে এবং মামলা হয়েছে 27টি এবং শেখ হাসিনা সহ 206 জন আসামি হয়েছে, যাদের মধ্যে গ্রেপ্তার হয়েছে 73 জন। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের পূর্বে আমরা দেখেছি যে বিচার প্রক্রিয়া শুরু করেছে। এরপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে, যেখানে উল্লেখযোগ্য একটি সংশোধন হচ্ছে রাজনৈতিক দলের বিচার করার সুযোগ রাখা। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং বিচার শুরু হয়েছে। এবং এর বাইরে ছাত্র জনতার আন্দোলনের সময় অর্থাৎ 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে দায়ের করা প্রায় সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।
দেখা যাচ্ছে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, তবে ট্রাইব্যুনালের বিচার কাজে ধীর গতি সমালোচনা রয়েছে। কিছু কিছু বিভাগীয় পদক্ষেপের বাইরে বাস্তবে পুলিশের বিরুদ্ধে কোনো কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকার অভিযোগ রয়েছে, যেখানে সরকারি সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক অভিযুক্তের গোপনে দেশ ত্যাগের ঘটনা ঘটেছে এবং সেখানে অনেকের বিরুদ্ধেই সহায়তার অভিযোগ উত্থাপিত হয়েছে। ক্ষেত্র বিশেষে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে, যেখানে ঢালাওভাবে আসামি হিসেবে নাম দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া মামলা ও গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ রয়েছে, পূর্বশত্রুতা, রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করা এবং চাঁদাবাজি ও হয়রানি করতে অনেককে আসামি করা হয়েছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। আবার অন্যদিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামেও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এছাড়া চাপের মুখে তদন্ত না করে মামলা গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন জনের গ্রেপ্তার নিয়ে লুকোচুরির ঘটনা আমরা লক্ষ্য করেছি। দেখা যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগকৃত বিচারক ও কৌঁসুলিদের নিয়োগ নিয়ে বিতর্ক বা সমালোচনা রয়েছে। তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছে। বিচার প্রক্রিয়া শুরু হলেও এবং কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও ঢালাও মামলা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী সুনির্দিষ্ট মামলা না দেওয়ার ফলে মামলার ভিত্তি দুর্বল হয়েছে এবং এই কারণে মামলার প্রতিবেদন তৈরিতে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। আবার দেখা যাচ্ছে আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে গ্রেপ্তার ও রিমান্ডের পুরনো ধারাও বিদ্যমান রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এই অপরাধের বিচার প্রক্রিয়ায়, যেমন গ্রেপ্তারকৃতরা আদালতে আক্রমণের শিকার হয়েছেন, আইন শৃঙ্খলার বাহিনীর উপস্থিতিতেই লাঞ্ছিত হয়েছেন কয়েকজন, সাবেক বিচারপতির ওপর আক্রমণ করা হয়েছে এবং আসামি পক্ষের আইনজীবীর ওপরেও হামলা করা হয়েছে। দেখা গেছে কর্তৃত্ববাদী সরকার পতনের আগে পরে সারা দেশে বিভিন্ন থানায় হামলা হয়েছে, যেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। যারা সক্রিয়ভাবে আন্দোলনের পক্ষে কাজ করেছেন তাদের 8ই আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ধরনের দায় মুক্তি নিয়ে সমালোচনা হয়েছে। অন্যদিকে ঢালাওভাবে প্রতিশোধ প্রবণ আটক ও জামিন নামঞ্জুর করার ঘটনাও আমরা লক্ষ্য করেছি এবং এই সব কিছুর কারণেই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে। গুম সংক্রান্ত তদন্ত ও বিচারের ক্ষেত্রে আমরা দেখেছি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এছাড়া গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। গুমের বিষয়ে তদন্ত ও ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কমিশন গঠন করা হয়েছে এবং এই কমিশন 2টি অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করেছে এবং কমিশনের কাছে 1850টি অভিযোগ দাখিল করা হয়েছে, যার মধ্যে 1350টি অভিযোগের যাচাই বাছাই সম্পন্ন করেছে। ইতিমধ্যে গুম হওয়া 4 জনকে উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন 345 জন। গুম হওয়া ব্যক্তিদের নামে তার পরিবারের কাছে নিখোঁজ সনদ প্রদান করার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া ঢাকায় 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয় স্থাপনে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। আয়নাঘরের অস্তিত্ব, গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে র্যাব মহাপরিচালক ক্ষমা প্রার্থনা করলেও সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক ভূমিকা না থাকার দাবি করা হয়েছে। দেখা যাচ্ছে গুমের বিচারের ধীর গতি লক্ষ্য করা গেছে এবং নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিরুদ্ধে আলামত নষ্টের অভিযোগ রয়েছে। গুমের ক্ষেত্রে সেনাবাহিনী জড়িত সদস্যদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অবস্থান স্পষ্ট ছিল। র্যাব বিরুদ্ধে সুপারিশ বাস্তবায়নে সরকারের অবস্থানও অস্পষ্ট ছিল এবং আলামত নষ্টের ক্ষেত্রে জবাবদিহির ঘাটতি আমরা লক্ষ্য করেছি। এরপরের যে বিষয়টি সংস্কার, এই সংস্কারটি কয়েকটি ভাগে বিভক্ত। প্রথমে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 পর্যায়ে খাত ও প্রতিষ্ঠান ভিত্তিক 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। এর মধ্যে রয়েছে জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, সংবিধান, পুলিশ প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, গণমাধ্যম, স্বাস্থ্য, নারী বিষয়ক, শ্রম এবং স্থানীয় সরকার বিষয়ক কমিশন। এই কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং 11টি সংস্কার কমিশনের প্রধান সুপারিশের সংখ্যা 1700-এর বেশি। সব সংস্কার কমিশনের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে
সংবিধান সংস্কার কমিশন ছাড়া 5টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য মোট 121টি প্রস্তাব সরকারি ও সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়নের জন্য বাছাই করা হয় এবং পরবর্তীতে এই বছরের 13 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়, যার উদ্দেশ্য হচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয় সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশসমূহ বিবেচনা ও জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করা এবং গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলির উপর একটি জাতীয় অবস্থান তৈরি করা, যা জুলাই সনদ তৈরির সাথে সম্পর্কিত। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে প্রথম দফায় গঠিত 6টি কমিশনের বাইরে অন্য কমিশনগুলো গঠন করার ক্ষেত্রে নির্বাচনের যৌক্তিকতা পরিষ্কার করা হয়নি এবং ব্যক্তি মালিকাধীন খাতকে যথাযোগ্য গুরুত্ব না দেওয়া এবং শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কমিশন গঠন না করার দৃষ্টান্ত আমরা লক্ষ্য করেছি। এছাড়া সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে, বিশেষ করে দ্বিতীয় দফায় গঠিত 5টি কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন সংক্রান্ত কোনো দিক নির্দেশনা ছিল না। পরবর্তীতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এ পর্যন্ত 34টি রাজনৈতিক দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। কমিশনের আওতায় 2 দফায় 67টি সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বের আলোচনা হয়েছে 20 মার্চ থেকে 19 মে এই বছরের, যেখানে সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলোচনা করা হয় এবং দ্বিতীয় পর্বের আলোচনা হয় 3 জুন থেকে 31 জুলাই পর্যন্ত। প্রথম পর্বে ঐকমত্য হয়নি এমন 20টির বেশি বিষয়কে মৌলিক কাঠামোগত সংস্কার প্রস্তাব হিসেবে চিহ্নিত করে সেসব বিষয়ে 30টি দলকে একসঙ্গে নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠিত হয় এবং 31 জুলাই পর্যন্ত 19টি বিষয়ে ঐকমত্য হয়। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ, নির্বাচন কমিশন সহ অন্যান্য 4টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গঠন, স্বাধীন পুলিশ কমিশন গঠন, প্রধানমন্ত্রীত্বের মেয়াদ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের গঠন, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সংবিধান সংশোধন পদ্ধতি এবং রাষ্ট্রের মূলনীতি সংক্রান্ত বিষয়গুলো। দেখা যাচ্ছে জাতীয় ঐকমত্য তৈরির প্রক্রিয়া নিয়ে কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন উত্থাপিত হয়েছে। কোন কোন প্রস্তাব আলোচনার জন্য গুরুত্বপূর্ণ তার কোনো ব্যাখ্যা ছিল না। কিসের ভিত্তিতে কোন রাজনৈতিক দলকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে তার মানদণ্ড পরিষ্কার ছিল না এবং কতগুলো দল কোন বিষয়ে একমত হলে সেটা ঐকমত্য বলে বিবেচিত হবে সেটা নিয়েও প্রশ্ন ছিল। এছাড়া সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো প্রতিনিধিত্বশীল না হওয়ার অভিযোগ রয়েছে। কোনো কোনো সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, যেমন জনপ্রশাসন সংস্কার কমিশন, নারী বিষয় সংস্কার কমিশন, এবং এসব কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করা হয়েছে, এর বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কমিশন বিলুপ্ত করার দাবি করা হয়েছে এবং এ বিষয়ে সরকারের অবস্থান অস্পষ্ট ছিল। এছাড়া কোনো কোনো সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগের ঘাটতি এবং দিক নির্দেশনার ঘাটতি লক্ষ্য করা যায়, যেমন স্বাস্থ্য, জনপ্রশাসন, পুলিশ এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের ক্ষেত্রে। কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর অনৈক্য বা বিরোধপূর্ণ অবস্থান লক্ষ্য করা গেছে। এছাড়া জাতীয় ঐকমত্যের জন্য 5টি কমিশনের 166টি সুপারিশ নির্বাচন করা হয়েছিল, তবে আশু করণীয় যেসব বিষয়ে অন্তর্বর্তী সরকারের দ্বারা বাস্তবায়ন করা সম্ভব সেগুলো নিয়ে দীর্ঘদিন কোনো আলোচনা হয়নি। দেখা যাচ্ছে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ কিভাবে বাস্তবায়িত হবে তার কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই এবং সংলাপের আওতার বাইরে থাকা অনেক সুপারিশ ভবিষ্যতে বাস্তবায়নের ক্ষেত্রে অনিশ্চয়তা রয়েছে। এছাড়া তথ্য কমিশন ও মানবাধিকার কমিশনের সংস্কারের বিষয়ে সরকারের উদ্যোগের ঘাটতি লক্ষ্য করা যায়। কর্তৃত্ববাদের প্রাতিষ্ঠানিকীকরণ এবং জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন, চাঁদাবাজি এবং আর্থিক খাতসহ রাষ্ট্রীয় দখলের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংস্কারের ক্ষেত্রে কোনো কোনো দলের অনড় অবস্থান লক্ষ্য করা গেছে এবং একই বিষয়ে বারবার আলোচনা করে দীর্ঘায়িত করার অভিযোগও উত্থাপিত হয়েছে। দেখা যাচ্ছে আলোচনা প্রক্রিয়ায় প্রধান প্রধান রাজনৈতিক দল ও শক্তিকে প্রাধান্য দেওয়ার অভিযোগ রয়েছে।
প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু মৌলিক সংস্কারের প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়ে জুলাই সনদ স্বাক্ষরের ফলে রাষ্ট্র সংস্কারের মূল অভিষ্ট অর্জনের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি হয়েছে। জাতীয় সংসদে নারী আসন নিয়ে যে ঐকমত্য হয়েছে তার ফলে নারীদের কার্যকর প্রতিনিধিত্বের যে প্রত্যাশা ছিল তা পূরণের ব্যর্থতা এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। এরপরে আইনি সংস্কার, দেখা গেছে যে এই 1 বছরে 50টি আইন প্রণয়ন করা হয়েছে, আইন অথবা অধ্যাদেশ। এই আইনগুলোকে মোটা দাগে প্রশাসনিক, মানবাধিকার বিরোধী, অপরাধমূলক, দুর্নীতি প্রতিরোধমূলক এবং বিভিন্ন খাতভিত্তিক আইনে বিভক্ত করা যায়। দেখা গেছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আইনের দুর্বলতা, বিশেষ করে সাংবিধানিক মর্যাদা ও কর্তৃত্ব খর্ব হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। তড়িঘড়ি করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা আলাদা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ফলে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে এবং অভূতপূর্ব সংকট এই থেকে উদ্ভূত হয়েছে। এছাড়া আইসিটি আইন সংশোধনের মাধ্যমে বাক ও মত প্রকাশের স্বাধীনতা খর্ব হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। কোনো কোনো আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে সব অংশীজনকে সম্পৃক্ত করা হলেও তাদের মতামতের প্রতিফলন না হওয়ার অভিযোগ রয়েছে, যেমন সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের ক্ষেত্রে। কোনো কোনো আইন প্রণয়নের ফলে প্রবল বিরোধিতার মুখে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের ক্ষেত্রে এটাই লক্ষ্য করা গেছে। দেখা গেছে শুধু নাম পরিবর্তনের জন্য 13টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এছাড়া ফরেন ডোনেশন আইনের নিবর্তনমূলক 14 নং ধারা প্রত্যাশা পূরণে ব্যর্থতা রয়েছে। আইন প্রণয়নে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও সম্ভাব্য ফলাফল পর্যালোচনা ও স্বচ্ছতার ঘাটতি লক্ষ্য করা যায়। বিতর্ক বা প্রতিবাদের মুখে বারবার আইন সংশোধনের ফলে আইন বা নীতি প্রণয়নকারী এবং সংশ্লিষ্ট আইনের উপর পরিপালনকারীদের অনাস্থা তৈরির ঝুঁকি সৃষ্টি হয়। প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে প্রথমে জনপ্রশাসন, দেখা গেছে কর্তৃত্ববাদী সরকার পতনের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য কর্মকর্তার পদত্যাগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয় মুক্ত করার অংশ হিসেবে প্রশাসনিক রদবদল করা হয়েছে। এই রদবদলের মধ্যে ছিল পদোন্নতি, পদায়ন, বাধ্যতামূলক অবসর প্রদান, চুক্তিতে নিয়ম বাতিল করা এবং পরবর্তীতে চুক্তিতে নিয়োগ করা। একটি তথ্য অনুযায়ী মোট 54টি মন্ত্রণালয়ে 1061টি সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। পতিত সরকারের সময় দলীয় বিবেচনায় বঞ্চিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে এবং এর মধ্যে পদের বাইরে পদোন্নতি দেওয়া হয়েছে, যেটাকে সুপার নিউমারি পদোন্নতি বলা হয়, এবং 764 জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। চাকরির বয়স 25 বছর পূর্ণ হওয়া মোট 40 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 2014, 2018 ও 2024 সালে 3টি বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ পর্যন্ত মোট 45 জনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। তবে এপ্রিলের তথ্য অনুযায়ী মোট ওএসডি 516 জন। এছাড়া সরকারের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেটে সব পর্যায়ের কর্মচারীদের প্রণোদনা বৃদ্ধি করা হয়েছে, যেটি এই বছরের 1 জুলাই থেকে কার্যকর করা হচ্ছে। এছাড়া সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। দেখা গেছে নাম সর্বস্ব পরিবর্তন করা হয়েছে প্রশাসনের ক্ষেত্রে এবং প্রশাসনিক কাঠামোর প্রকৃত কোনো সংস্কার বা পরিবর্তন করা হয়নি। জনপ্রশাসনে বিশৃঙ্খলা ও সিদ্ধান্তহীনতা চলমান ছিল এই 1 বছরে। প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতার ঘাটতি এবং অনিয়ম ও স্বার্থের দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে কারো কারো বিরুদ্ধে অতীতে দুর্নীতি, অনিয়মের সঙ্গে যুক্ত থাকা, বিভাগীয় মামলায় শাস্তিপ্রাপ্ত এবং আওয়ামী লীগের নানা অপকর্মের সহযোগী বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রশাসনে জনপ্রশাসন ক্যাডারের প্রভাব অব্যাহত রয়েছে, যেখানে গ্রেড ভিত্তিক বৈষম্য, আন্তঃক্যাডার বৈষম্য, পদোন্নতিতে বৈষম্য ইত্যাদি বিদ্যমান। আরও দেখা গেছে একটি দলের অনুসারীদের পরিবর্তে অন্য দল বা দলসমূহের প্রাধান্য বা আধিপত্য প্রতিষ্ঠা হয়েছে। বঞ্চিত হওয়ার নামে অবৈধ সুযোগ সুবিধা আদায়ের উদাহরণ রয়েছে। সমালোচনার পরিপ্রেক্ষিতে নতুন নিয়োগকৃতদের প্রত্যাহার করা হয়েছে
এবং সংস্কার কমিশনের সুপারিশ অনুসরণ করা হয়নি। দেখা গেছে অনিয়ম, দুর্নীতি ও দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রবণতা চলমান রয়েছে এবং যেটি সব সংস্কারের আকাঙ্ক্ষা পূরণের প্রতিবন্ধক। পদোন্নতি পাওয়া বা পদবঞ্চিত হওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণে ব্যর্থতার অভিযোগ রয়েছে এবং এক্ষেত্রে স্বচ্ছতার ঘাটতিও লক্ষ্য করা গেছে। চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে না বলা হলেও দেখা গেছে উচ্চ পর্যায়ের পদগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ 22টি মন্ত্রণালয় বিভাগে, এবং যেখানে চুক্তিতে নিয়োগের ক্ষেত্রে অবসরপ্রাপ্তদের প্রাধান্য দেওয়া হয়েছে এবং এর ফলে গত সরকারের আমলে বঞ্চিত পদোন্নতি প্রত্যাশী ও যোগ্য কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর বাইরে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে, যেমন পিএসসি থেকে সুপারিশ পেয়েও বিগত সরকারের সময় চাকরি না পাওয়াদের নিয়োগ দেওয়া হয়েছে, অন্যদিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও নিয়োগ দেওয়া হয়নি। কোনো কোনো কর্মকর্তার বিতর্কিত কার্যক্রমের কারণে গৃহীত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও বৈষম্য লক্ষ্য করা গেছে। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে ও বিভিন্ন দাবিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করেছেন এই পুরোটা সময়ে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতি লক্ষ্য করা গেছে। এর ফলে দেখা গেছে যে জনপ্রশাসনে পেশাদারিত্বের ঘাটতি রয়েছে, বিভিন্ন আন্দোলন মোকাবিলায় সুনির্দিষ্ট কৌশলগত অবস্থান ও ব্যবস্থা গ্রহণে দৃশ্যমান ব্যর্থতা লক্ষণীয়। বিচার বিভাগের ক্ষেত্রে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে, যার মাধ্যমে একটি স্বাধীন সচিবালয় করা হওয়ার কথা। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে। অধস্তন আদালতের বিচারকদের বদলি পদায়ন নীতিমালা 2024-এর খসড়া তৈরি করা হয়েছে। এছাড়া পুরনো দেওয়ানি ও ফৌজদারি আইন সহ বেশ কিছু আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলা নিষ্পত্তি বাড়াতে পৃথক আদালত স্থাপন ও পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিচার বিভাগের কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে আইন কর্মকর্তাদের নিয়োগে রাজনৈতিক বিবেচনার অভিযোগ রয়েছে। নিয়োগপ্রাপ্তদের বিচারকদের দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতির অভিযোগ রয়েছে এবং মামলা নিষ্পন্ন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা লক্ষ্য করা যায়। পৃথক সচিবালয়ের খসড়া চূড়ান্ত হলেও এখন পর্যন্ত সচিবালয় গঠিত হয়নি। দেখা যাচ্ছে বিচার বিভাগের প্রত্যাশিত সংস্কার এখনো অর্জিত হয়নি এবং রাজনৈতিক দলীয়করণের প্রবণতাও চলমান রয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কারের একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের কিছু সংস্কার। জুলাই গণঅভ্যুত্থান 2024-এ শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ করা হয়, অধিদপ্তর গঠন ও অধ্যাদেশ জারি করা হয়, যার মাধ্যমে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল বিলুপ্ত করা হয় এবং জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর চালু করা হয়। গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের যথাক্রমে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জুলাই শহীদ পরিবারকে এককালে 30 লাখ টাকা ও মাসিক 20,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয় এবং আহত জুলাই যোদ্ধাদের 3 শ্রেণীতে ভাগ করে আর্থিক, চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে 2024-25 অর্থ বছরে বরাদ্দ ছিল 232.6 কোটি টাকা এবং 2025-26 অর্থ বছরে প্রস্তাবিত বরাদ্দ 405.2 কোটি টাকা। এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়, যার মাধ্যমে শহীদ পরিবার ও আহত মিলিয়ে মোট 6,196 জনকে 118,47,92,305 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর বাইরে 19 জুলাই 2025 পর্যন্ত 75 জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে এবং 2024-25 অর্থ বছরে শহীদ পরিবার ও আহতদের এককালীন অর্থ প্রদান ও বিদেশে চিকিৎসা বাবদ মোট 259,68 লক্ষর বেশি টাকা ব্যয় করা হয়েছে এবং জুলাই শহীদ এবং আহতদের পরিবার সদস্যদের ক্ষেত্রে শিক্ষা ও চাকরিতে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে দেখা যাচ্ছে শিক্ষা ও চাকরিতে অগ্রাধিকার প্রদান বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার পরিপন্থী। এছাড়া 5ই আগস্ট দিবস জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে
এবং 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস এবং 8 আগস্টের নতুন বাংলাদেশ দিবস বাতিল করা হয়। আন্দোলনে হতাহতদের চূড়ান্ত ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে বিলম্ব হয়েছে বলে আমরা লক্ষ্য করেছি এবং তালিকা চূড়ান্ত করা হয়নি। সরকারি ও বেসরকারি হিসাবে হতাহতের সংখ্যার তারতম্য লক্ষ্য করা যায়। কোনো কোনো ক্ষেত্রে মাসিক ভাতা এখনো চালু না হওয়ার অভিযোগ রয়েছে। জুলাই অভ্যুত্থানে আহতদের যথাযথ ক্ষতিপূরণ পুনর্বাসনের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন এবং সংঘর্ষের ঘটনা দেখা গেছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও ও কোষাধ্যক্ষের নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে। অনুদান প্রদানের কিছু ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। এর বাইরে শহীদ পরিবারকে বিনামূল্যে প্রদানের জন্য 804টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ না হলেও বিভিন্ন খাতে অস্বাভাবিক ব্যয় ধরার কারণে প্রকল্পটি একনেকে অনুমোদন পায়নি। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণে সরকারি ক্রয় নীতিমালা অনুসরণেও ঘাটতি লক্ষ্য করা যায়। দেখা যাচ্ছে অভ্যুত্থানে হতাহতদের প্রকৃত তালিকা চূড়ান্ত করতে না পারা সরকারের ব্যর্থতার পরিচায়ক। জুলাই অভ্যুত্থানে আহতদের যথাযথ ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনে মনোযোগের ঘাটতি লক্ষণীয় এবং ফ্ল্যাট নির্মাণের উদ্যোগে দুর্নীতির সুযোগ সৃষ্টির ঝুঁকি রয়েছে। সরকারের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশনের পুনর্গঠন করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। নির্বাচন কমিশন এ পর্যন্ত কিছু উদ্যোগ কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে রাজনৈতিক দলের নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। বর্তমানে নিবন্ধিত দল 50টি, এর মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া হয়েছে। নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে 144টি রাজনৈতিক দল আবেদন করেছিল। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে বৈধ ঘোষণা করা হয় এবং পরবর্তীতে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেওয়া হয়। অন্যদিকে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়। পরবর্তীতে নিষিদ্ধ ঘোষণার জন্য আইন সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া সংশোধনী প্রণয়ন ও অংশীজনদের মতামতের জন্য প্রকাশ করা হয়েছে। দেখা যাচ্ছে কয়েকটি দলের চাপে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তার ভবিষ্যতে প্রতিপক্ষ দমনের রাজনৈতিক সংস্কৃতি তৈরির ঝুঁকি সৃষ্টি হতে পারে। রাজনৈতিক দল নিষিদ্ধ করতে আইন সংশোধনের ঘটনায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের উদ্বেগ প্রকাশ পেয়েছে। নির্বাচনের ক্ষেত্রে যেসব ঘাটতি লক্ষ্য করা যায় তার মধ্যে রয়েছে বিচার সংস্কার। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ ছিল না। নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে কোনো দলের সমালোচনা ছিল। সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল অর্থাৎ কিংস পার্টি গঠনের অভিযোগ তোলা হয়েছে বিভিন্ন দলের পক্ষ থেকে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন অবস্থান ও সরকারের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। অধিকাংশ দলের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করা হয়। সরকারের পক্ষ থেকে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বক্তব্য দেওয়া হয়। তবে পরবর্তীতে বিএনপির চাপের মুখে ও লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাক্ষাতের পর সব প্রস্তুতি সাপেক্ষে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। বিএনপির সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করে নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে অন্যান্য রাজনৈতিক দলের মনোমালিন্যর ঘটনা প্রকাশিত হয় এবং কোনো দল ঐকমত্য কমিশনের আলোচনাও বর্জন করে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে মত পার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকার কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছিল। সরকারি কার্যক্রমের ক্ষেত্রে প্রথমে আইন শৃঙ্খলার আমরা লক্ষ্য করেছি পুলিশের ব্যাপক রদবদল করা হয়েছে, যার মধ্যে অব্যাহতি, পদোন্নতি, পদায়ন ও বদলি অন্তর্ভুক্ত। বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে কোনো মব ও ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ও
আগস্ট 2024 থেকে 2 মাস করে বৃদ্ধি অব্যাহত রয়েছে। 2025-এর 8 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দেখা যাচ্ছে পুলিশ বাহিনীতে মৌলিক সংস্কারের পরিবর্তে কেবল পদোন্নতি, পদায়ন ও বদলির বিষয়ে মনোযোগ দেওয়া হয়েছে। আন্দোলনের নেতিবাচক ভূমিকার কারণে পুলিশের ভাবমূর্তির পতন ঘটেছিল আন্দোলনের পরপর। বিভিন্ন স্থানে সহিংসতায় 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং সারা দেশে পুলিশি ব্যবস্থার অনুপস্থিতির ফলে থানার অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে। পুলিশি কার্যক্রম পুনরুদ্যমে শুরু করার ক্ষেত্রে ধীরগতি লক্ষ্য করা যায়, বেশ অনেক পুলিশ কাজে যোগ দেননি এবং এই 1 বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, আন্দোলন, লুটপাট, অরাজকতা অব্যাহত রয়েছে। এছাড়া আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বা মব জাস্টিসের উত্থান আমরা লক্ষ্য করেছি। গণপিটুনিতে মৃত্যুর ঘটনার আশঙ্কাজনক বৃদ্ধি ঘটেছে। তবে কোনো কোনো ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ক্ষুব্ধ মানুষের প্রেশার গ্রুপ হিসেবে মবকে অভিহিত করা হয়েছে। এছাড়া মব তৈরি করে দাবি আদায়ের প্রবণতা লক্ষ্য করা গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে দাবি আদায়ে সাফল্য হয়েছে। ঢালাওভাবে মামলায় আসামি হিসেবে নাম দেওয়া, গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ, রাজনৈতিক চাপ বাড়লে গ্রেপ্তার বাণিজ্য বৃদ্ধির অভিযোগ বিদ্যমান। এছাড়া বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু অব্যাহত ছিল। আন্দোলন দমন করতে পুলিশের কার্যক্রমে বৈষম্য লক্ষ্য করা যায়। কোনো পক্ষের প্রতি নমনীয় মনোভাব, আবার কোনো পক্ষের উপর নির্যাতনের ঘটনাও লক্ষ্য করা গেছে। দেখা গেছে পুলিশের নির্লিপ্ততা ও দায়িত্ব পালনে অনাগ্রহ তাদের পেশাদারিত্বের ঘাটতিকে প্রকাশ করে। আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে এবং সামাজিক অসহনশীলতা রোধে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। বিচারিক সেবা আমরা লক্ষ্য করেছি বেশ কিছু অগ্রগতি ঘটেছে, যেমন সহজভাবে জনগণকে সেবা দেওয়া এবং কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রধান বিচারপতি 12 দফা নির্দেশনা দেন। হাইকোর্টের মামলার তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়েছে। হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য সুপারিশের লক্ষ্যে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে 2টি কমিটি গঠন করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক হয়রানিমূলক মোট 15,600টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। তবে আমরা লক্ষ্য করেছি সাবেক সরকারের সময় দায়ের করা মামলা ও রায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একদিকে পুরনো মামলা নিষ্পন্নে ব্যর্থতা, অন্যদিকে কোনো কোনো ক্ষেত্রে তড়িঘড়ি করে বিচার সম্পন্ন করার ঘটনা ঘটেছে। এছাড়া আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলার ঘটনা লক্ষ্য করা গেছে, যেখানে বিচারক বা আইনজীবীদের হেনস্থা করার ঘটনাও ঘটেছে। দেখা যাচ্ছে সাবেক সরকারের সময় দায়ের করা মামলা ও রায় থেকে অব্যাহতি এবং দণ্ড মৌকুফের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। মামলা নিষ্পন্ন করার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার অভিযোগ রয়েছে এবং আদালতে বিচারক, আইনজীবী, বাদী বিবাদীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি লক্ষ্য করা গেছে। এ পর্যায়ে আমাদের পরবর্তী অংশটি উপস্থাপন করবেন জুলকার নায়েক। এর জন্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ এবং প্রয়োজনীয় সম্পদ আহরণের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। এছাড়া এই সময়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংক খাত সংস্কার, প্রবাসী আয় প্রণোদনা, শেয়ার বাজার সংস্কার, অর্থ পাচার রোধ, ডলারের হার নিয়ন্ত্রণ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর ফাঁকি বিষয়টি খতিয়ে দেখার মাধ্যমে রাজস্ব উদ্ধার ইত্যাদি বিষয়ে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া এই সময়ে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সক্ষম হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই সময়ে বেশ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায় এবং যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের উপর আরোপিত পাল্টা শুল্কর হার 20% কমিয়ে আনতে সক্ষম হয়। তবে এই সময়ে মূল্যস্ফীতির চাপ, কর্মসংস্থানের আশানুরূপ বৃদ্ধি না পাওয়া এবং দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পায় এবং এই সকল বিষয়ের কারণে সাধারণ মানুষের মধ্যে যে কাঙ্ক্ষিত পর্যায়ে যে স্বস্তি আসার কথা ছিল সেইটা আসেনি। এছাড়া সরকারি এবং বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা লক্ষ্য করা যায়। রিজার্ভ ব্যবস্থাপনায় স্বস্তির ইঙ্গিত মিললেও কাঠামোগত চাপ ও প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভ এখনও সীমিত অবস্থায় রয়েছে। এছাড়া পাল্টা শুল্কের ক্ষেত্রে আপাতত সমূহ বিপর্যয় এড়ানো গেলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে টিকে থাকতে হলে আলোচনা অব্যাহত রাখতে হবে।
আর্থিক খাতে আরো কিছু অগ্রগতির মধ্যে রয়েছে যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কর্তৃক একটি বিনিয়োগ সম্মেলন আয়োজন করা হয় এবং 2025 সালের প্রথম 3 মাসে দেশে মোট $158 কোটি এফডিআই আমরা লাভ করে। এছাড়া রাজনৈতিক বিবেচনায় পূর্বের সরকারের আমলে কর্তৃত্ববাদী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় গৃহীত এবং অর্থনৈতিকভাবে কম গুরুত্বপূর্ণ ও অপ্রয়োজনীয় যে উন্নয়ন প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছিল সেগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিনিয়োগ সম্মেলনে যে ফলাফল হয়েছে সেই ফলাফল নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছে এবং বিদেশি অর্থায়নের চাহিদা সত্ত্বেও এর ব্যবহারের দক্ষতা এবং সুশাসনের ঘাটতির ফলে দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি হয়েছে। আর্থিক খাতে যে ঘাটতিগুলো পরিলক্ষিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2025-26 অর্থ বছরের বাজেট সঠিক তথ্যপত্র ভিত্তিক ভাবে প্রণয়িত হলেও এই বাজেটের খাত ভিত্তিক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে গতানুগতিক ধারা অনুসরণ করা হয়েছে। এই অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের সামগ্রিক বরাদ্দ হ্রাস করা হয়েছে এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দটা গতানুগতিক রয়েছে। এই খাতগুলোতে প্রয়োজনের তুলনায় অনেক কম বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে আশ্রয় প্রকল্প বাদ দেওয়া হয়েছে। তবে এই বাজেট করার ক্ষেত্রে শ্বেতপত্র এবং টাস্কফোর্স প্রতিবেদনের যে সুপারিশগুলো দেওয়া হয়েছিল সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়নি এবং এই বাজেটে এই সুপারিশগুলোর প্রতিফলন না থাকার অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন সংস্কার কমিশনের আর্থিক খাত সম্পর্কিত যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলো আমলে নেওয়া হলেও তা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে অভিযোগ উত্থাপিত হয়েছে। বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা এবং মানব উন্নয়নের অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে অভিযোগ উঠেছে। এছাড়া নীতি নির্ধারণে সরকারের প্রতিবেদনের সুপারিশ কেন উপেক্ষা করা হচ্ছে তার ব্যাখ্যা সুস্পষ্ট করা হয়নি। আর্থিক খাতে যে আরো কিছু ঘাটতি পরিলক্ষিত হয়েছে তার মধ্যে ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করার একটা দাবি থাকলেও এখনো এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। দেশের মোট বিতরণকৃত ঋণের প্রায় 24.13% খেলাপি ঋণে পরিণত হয়েছে এই সময়ের মধ্যে। এছাড়া 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল তার বিপরীতে রাজস্ব আদায়ের ঘাটতি প্রায় 94,000 কোটি টাকা। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মাসিক হাজিরা বোনাস, টিফিন ও রাত্রিকালীন ভাতা বৃদ্ধি, নিম্নতম মজুরি বাস্তবায়ন সহ যে 18 দফা বাস্তবায়ন করা হয়েছিল সেই 18 দফা বাস্তবায়নের ক্ষেত্রে মালিক পক্ষের সম্মতি থাকা সত্ত্বেও মালিক পক্ষদের একটি অংশ ব্যর্থতা লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে শ্রমিকদের বেতন বোনাস দেওয়া হয়নি এবং এই দাবিগুলো নিয়ে আন্দোলন করা শ্রমিকদেরকে অনেক ক্ষেত্রে ব্ল্যাকলিস্টিং করা হয়েছে শিল্প প্রতিষ্ঠান কর্তৃক। এছাড়া এই সময় আমরা তৈরি পোশাক শিল্পের বিশৃঙ্খলা লক্ষ্য করেছি। দেশের বিভিন্ন স্থানে অন্তত 150টি কারখানা এই সময় বন্ধ হয়েছে। রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো মাসেই রাজস্ব আদায় লক্ষ্য অর্জন করতে পারেনি। আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আয়কর এই 3 খাতের কোনোটিতেই লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি। শিল্প কারখানায় শ্রমিকদের অধিকার রক্ষা এবং বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ধীরগতি লক্ষ্য করা গিয়েছে। 2024-25 অর্থ বছরে বিগত 20 বছরের মধ্যে সর্বনিম্ন এডিবি বাস্তবায়িত হয়েছে এবং এই বাস্তবায়নের হার 67%। শেয়ার বাজার এখনো অস্থিতিশীল রয়েছে। দুর্নীতির দায়ে অভিযুক্তদেরকে উল্লেখযোগ্য ব্যবস্থা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এনপিআর এর বিলুপ্তি ও রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে যে 2টি আলাদা বিভাগ গঠন করা হয়েছে এবং গঠন করার পরবর্তী সময় রাজস্ব কর্মীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই আইন সংশোধনের ঘোষণা করা হয়। তবে আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল সেই যুক্ত কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধান, বাধ্যতামূলক অবসর এবং সাময়িকভাবে বরখাস্ত করার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে সরকার গৃহীত যে উদ্যোগ গ্রহণ করে সেই উদ্যোগে সংশ্লিষ্ট অংশীজনদের অন্তর্ভুক্ত না করার অভিযোগ উঠেছে এবং এই ক্ষেত্রে যে এগ্রিমেন্টটা হয়েছে সেখানে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর করার বিষয়টি সমালোচিত হয়েছে। শেয়ার বাজারে অস্থিরতা ও জবাবদিহির ঘাটতি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এনপিআর ভেঙে 2টি নতুন বিভাগ গঠনের ক্ষেত্রে সরকারের অস্বচ্ছতা এবং সকল পর্যায়ে অংশীজনদের অন্তর্ভুক্তির ঘাটতির অভিযোগ রয়েছে। এনপিআর কর্মকর্তাদের আন্দোলন ও কর্মবিরতির যে কর্মসূচি ছিল
সেখানে সরকারের যথাযথ ভূমিকা না নেওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে। পাল্টা শুল্ক ইস্যুতে সরকারের কূটনৈতিক কৌশল এবং অংশীদারদের সম্পৃক্ততায় স্বচ্ছতা ও দক্ষতার ঘাটতিও পরিলক্ষিত হয়েছে। শিক্ষা খাতে যে অগ্রগতিগুলো দেখা গিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের সুপারিশ প্রণয়নে একটি সার্চ কমিটি গঠন করা হয়। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানে বিভিন্ন পদে এক বা একাধিকবার পদায়ন করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও রদবদল করা হয়। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা হয়। এই সময় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি ও গণরুম প্রথার যে চর্চাটা ছিল সেই চর্চা বাতিল করা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন অ্যাডহক বা অস্থায়ী কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয় এবং বেসরকারি কলেজে অ্যাডহক কমিটির সভাপতি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। সরকারি প্রাথমিক প্রধান শিক্ষকদের গ্রেড এক ধাপে উন্নীত করা হয়। বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা বিশেষ করে বেতন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়। 2382টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও রদবদলের ক্ষেত্রে যে স্বচ্ছতার বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন হয়েছে এবং এ সকল ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ এসেছে। ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া হলেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলমান রয়েছে এবং এই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে শিক্ষাঙ্গনে অস্থিরতা বিরাজ করছে এবং ছাত্র রাজনীতি বন্ধের যে উদ্দেশ্য ছিল বা যে আকাঙ্ক্ষা ছিল সেই বিষয়টি এখানে উপেক্ষিত হয়েছে। শিক্ষাক্ষেত্রে যে ঘাটতিগুলো দেখা গিয়েছে, উপাচার্যের পদত্যাগ বা অপসারণের পরিপ্রেক্ষিতে 48টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হলেও উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মানদণ্ড বা স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এখানে উঠেছে। শিক্ষার্থী ও জনতার চাপে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা গেছে, যেমন পাঠ্যপুস্তক লেখা এবং আদিবাসী সংশ্লিষ্ট গ্রাফিতির যে চিত্র পরিবর্তন সেটা নিয়ে ব্যাপক শিক্ষার্থীদের চাপের মুখে যে চিত্র পরিবর্তন করা হয়েছে এবং এই কারিকুলাম যে সমন্বয় সংস্কারের ক্ষেত্রে যে সমন্বয় কমিটি হয়েছিল তা শিক্ষার্থী বা জনতার চাপের মুখে সেই কমিটি বাতিল করা হয়। শিক্ষক এছাড়াও শিক্ষক পদায়ন, অপসারণ, বদলি, বিনামূল্যে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের ক্ষেত্রে কাজে সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে আন্দোলন সংগঠিত হয়েছে এই সময়। এছাড়া প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা লক্ষ্য করা গেছে। 2025 সালে বই বিতরণের যেটা জানুয়ারি মাসের শুরুতেই দেওয়ার কথা ছিল সেই বই বিতরণ একদম মার্চ মাসের শেষ পর্যন্ত এই বই বিতরণ করা হয়েছে। উপাচার্য নিয়োগে দলীয় মতাদর্শের আনুগত্যের ধারা থেকে বের হওয়া সম্ভব হয়নি। সমন্বয় কমিটি বাতিল সহ বিভিন্ন সিদ্ধান্ত নতজানুনীতির বহিঃপ্রকাশ হিসেবে সামনে এসেছে। যৌক্তিক এবং অযৌক্তিক সকল আন্দোলনের দাবি মেনে নেওয়ার একটা প্রবণতা সরকারের মাধ্যমে দেখা গেছে এবং সংকটগুলো চিহ্নিত করে সুচিন্তিত সমাধানের ক্ষেত্রে যে উদ্যোগগুলো নেওয়ার কথা ছিল সেক্ষেত্রেও ঘাটতি লক্ষ্য করা গেছে। শিক্ষার সংকট নিরসনে সামগ্রিকভাবে পরিকল্পনা করে কোনো ব্যবস্থা নিতে না পারা বা কোনো ক্ষেত্রে এই বিষয়ে ধীরগতি লক্ষ্য করা গিয়েছে। স্বাস্থ্য খাতের যে অগ্রগতিগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোনো ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হয়েছে, 7,000 চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়েছে এবং ট্রেনি চিকিৎসকদের ভাতা 30% বাড়িয়ে 35,000 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া ওষুধের সহজে পাওয়ার লক্ষ্যে সারা দেশে ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয় এবং প্রাথমিকভাবে সারা দেশে 700টি সরকারি হাসপাতালে এই ফার্মেসি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাস্থ্য খাতে ঘাটতির ক্ষেত্রে আমরা যেগুলো দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের রদবদলের ক্ষেত্রে একটি চিকিৎসক গোষ্ঠীর বিরুদ্ধে স্বাস্থ্য প্রশাসন, চিকিৎসা, শিক্ষা এবং জেলা পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বাতিল, বদলি প্রদানের ক্ষেত্রে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার কিছু ব্যর্থতা লক্ষ্য করা গিয়েছে এবং কিছু ক্ষেত্রে এই যারা আহত হয়েছিল তাদের চিকিৎসা সম্পূর্ণ না হওয়ার অভিযোগ রয়েছে। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের বিরুদ্ধে সুস্থ হওয়ার পরেও
যে নির্দিষ্ট হসপিটালগুলো ছিল সেই হাসপাতালগুলোর শয্যা দখল করে রাখার অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে। স্বাস্থ্য খাতে আমরা দেখেছি যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির কারণে এই খাতে এখনো বিশৃঙ্খলা বিরাজ করছে। স্থানীয় সরকার ব্যবস্থার ক্ষেত্রে আমরা যে অগ্রগতিগুলো দেখেছি, যে সব পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়েছে এবং প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, যার মধ্যে 12টি সিটি কর্পোরেশন, 7টি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সারা দেশের সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান এবং পৌরসভা মেয়রদের অপসারণ করা হয়েছে। ঘাটতির ক্ষেত্রে আমরা দেখেছি যে 5 আগস্টের পর থেকে সারা দেশে 4580টি ইউনিয়ন পরিষদের মধ্যে 1416টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত ছিল এবং জনপ্রতিনিধিদের এই অনুপস্থিতির কারণে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় প্রকৃত যে ভাতাভোগীদের তালিকা চূড়ান্ত করার কথা ছিল সেটা করতে অসুবিধা হচ্ছে এবং অন্যান্য সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। আদালতের রায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্ধারণ করে দেওয়া হয়, তবে ঢাকা দক্ষিণ সিটিতে শপথ গ্রহণের সংক্রান্ত যে জটিলতা তৈরি হয় এবং সেই প্রেক্ষিতে যে আন্দোলন সংঘটিত হয়, যার ফলে 43 দিন এই দক্ষিণ সিটি কর্পোরেশন অচল অবস্থা বিরাজ করেছে এবং বিভিন্ন সেবা কার্যক্রম বিঘ্নিত হয়েছে। স্থানীয় সরকারের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে সামাজিক সুরক্ষা কার্যক্রমের উপর একটা নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে এবং সুবিধাভোগীরা বিভিন্ন ধরনের দুর্ভোগের সম্মুখীন হচ্ছে এবং ভাতা পেতে বিলম্ব হচ্ছে। মেয়র নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং আইন ও মন্ত্রণালয়ের মধ্যে একটা সমন্বয়ের ঘাটতি লক্ষ্য করা গিয়েছে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে যে অগ্রগতি আমরা দেখেছি তার মধ্যে বিভিন্ন ধরনের চুক্তি বিলম্ব করা হয়েছে বা পুনর্মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে হচ্ছে আদানি পাওয়ারের সাথে একচেটিয়া চুক্তির শর্ত পুনর্মূল্যায়ন করা হয়েছে এবং পায়রা বন্দরে মার্কিন কোম্পানি এক্সিলারেটরের সঙ্গে ভাসমান টার্মিনালের টার্মশিট বাতিল করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি আইন 2010 শহীদ করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানির চুক্তি পর্যালোচনায় জাতীয় কমিটি গঠন করা হয়েছে এবং দায়মুক্তি ও মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার যে সংগত বিধান ছিল সেই বিধানে একটি রুল জারি করা হয়েছে। নতুন করে কুইক রেন্টাল চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং বিগত সরকারের আমলে করা চুক্তিগুলো পর্যালোচনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্বাহী আদেশে বিদ্যুতের মূল্য বৃদ্ধি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জ্বালানি মূল্য নির্ধারণ, গ্যাস ও বিদ্যুতের ট্যারিফ নির্ধারণে জনশুনানির কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বকেয়া হ্রাস ও ঋণের পুনর্বিন্যাস করা হয়েছে এবং আদানির পাওনা পরিশোধ করা হয়েছে। জুন 2025 পর্যন্ত প্রায় $1.5 বিলিয়ন পরিশোধ করা হয়। চুক্তি সংশ্লিষ্ট আইনের কারণে চুক্তি বাতিল বা পুনঃচুক্তিতে প্রতিবদ্ধকতা তৈরি হয়েছে। ব্যয়বহুল চুক্তিগুলো চালু থাকায় বাজেট ঘাটতি এবং সংশ্লিষ্ট যে সিন্ডিকেটগুলো ছিল তাদের প্রভাবও অব্যাহত রয়েছে। বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে আরো কিছু অগ্রগতি রয়েছে, তার মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে অগ্রাধিকার পুনর্মূল্যায়ন করা হয়েছে এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে পতিত সরকারের অনুমোদিত কমপক্ষে 31টি প্রকল্প বাতিল করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধির অংশ হিসেবে সৌর বিদ্যুৎ চালু এবং সরকারি ভবনে প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে কিছু কাঠামোগত সংস্কার করা হয়েছে, তার মধ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতি 2025 প্রণয়ন এবং এর অধীনে স্ট্রেটার প্রাতিষ্ঠানিক কাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়। এক্ষেত্রে ঘাটতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আদানি ও ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিটি প্রকাশ না করা এবং চুক্তি মূল্যায়নের প্রতিবেদন এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এক্ষেত্রে চুক্তি প্রকাশ ও মূল্যায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি বিদ্যমান। পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে যে উদ্যোগগুলো অগ্রগতিগুলো আমরা দেখেছি তার মধ্যে যে পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিত করা, এক্ষেত্রে সেন্ট মার্টিন এবং টাঙ্গুয়ার হাওরে পর্যটন নিয়ন্ত্রণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া বনভূমি সংরক্ষণে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে কক্সবাজারের ম্যানগ্রোভ বন ধ্বংসের কার্যক্রম বন্ধ করা এবং রক্ষিত বনভূমির বরাদ্দ বাতিল করা। এছাড়া বন্য প্রাণী সংরক্ষণ, বায়ু দূষণ প্রতিরোধ, প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়। তবে সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি সাধন হয়েছে এই উদ্যোগগুলোর মাধ্যমে। তবে বিকল্প জীবিকা পরিকল্পনা না করে পর্যটক নিয়ন্ত্রণের ফলে সেন্ট মার্টিন দ্বীপবাসীর আর্থিক দুর্দশা তৈরি হয়েছে
বনাঞ্চল ধ্বংস প্রতিরোধে কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থতা লক্ষ্য করা গিয়েছে। পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে যে ঘাটতিগুলো আমরা দেখেছি, 2024 সালে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বায়ু দূষিত দেশ হিসেবে তালিকাবদ্ধ হয়েছে এবং ঢাকা তৃতীয় দূষিত নগরী হিসেবে এসেছে। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী যে পিএম এর যে মাত্রা ছিল সেই মাত্রার চেয়ে 15 গুণ বেশি এই সময় বাংলাদেশে ছিল। এছাড়া পাথর কোয়ারি বন্ধে ব্যর্থতা লক্ষ্য করা গিয়েছে এবং বনাঞ্চল উজাড় রোধেও ব্যর্থতা লক্ষ্য করা গিয়েছে। পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগের ক্ষেত্রে স্থানীয় সুবিধাভোগী রাজনৈতিক গোষ্ঠীর বিরোধিতা আমরা এই সময় লক্ষ্য করেছি। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে যে অগ্রগতিগুলো আমরা দেখেছি, দুবাই থেকে আটককৃতদের ক্ষমা ও ফেরত আনা, প্রবাসীদের বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা, অভিবাসন প্রক্রিয়া সহজতর করা, বাংলাদেশের মিশনগুলোতে জনবল বাড়ানোর সিদ্ধান্ত, মধ্যপ্রাচ্য থেকে ফেরত আসা কর্মীদের জন্য বিমানবন্দরে ভিআইপি সার্ভিস প্রদান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অগ্রগতি, রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সহজতর করা এবং প্রণোদনা বৃদ্ধি। বিমানবন্দরে ভিআইপি যে সার্ভিস চালু করা হয়েছিল, এটা নানা সীমাবদ্ধতার কারণে এটা ব্যবহারে অভিবাসী কর্মীদের মধ্যে উচ্চার ঘাটতি লক্ষ্য করা গেছে। এছাড়া বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে যে ঘাটতিগুলো আমরা দেখেছি, যে গণ অভ্যুত্থানের পরেও প্রবাসীরা উপেক্ষিত বলে অভিযোগ রয়েছে। প্রবাসী আয়ে ব্যাপক অগ্রগতি হলেও বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে অবনতি হয়েছে এবং রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা লক্ষ্য করা গেছে। নির্দিষ্ট কয়েকটি শ্রম বাজারের উপর নির্ভরতা থেকে বের হয়ে আসতে পারেনি সরকার এবং বিকল্প শ্রম বাজার সন্ধানে পরিকল্পনার ঘাটতি এই সময় পরিলক্ষিত হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে অগ্রগতিগুলো আমরা দেখেছি, যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রতি বিভিন্ন দেশের সমর্থন অব্যাহত রয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান এবং সহায়তার অঙ্গীকার অব্যাহত আছে। পাচারকৃত দুর্নীতি দমন বা পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে আমরা সহায়তার বিভিন্ন জায়গা থেকে সহায়তার ঘোষণা পেয়েছি। মানবাধিকার লঙ্ঘন, বিচার, দুর্নীতির অভিযোগ উত্থাপন এবং তদন্তের ক্ষেত্রে তাদের বিভিন্ন সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে মানবাধিকারের সুরক্ষা, সংখ্যালঘু সুরক্ষা, সহিংসতার ঘটনার পূর্ণ ও স্বাধীন তদন্তের প্রয়োজনীয়তা, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সুরক্ষিত রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রেও যে আলোচনা হয়েছে, সেখানে কিছু অগ্রগতি লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে আমরা ঘাটতিগুলো দেখেছি, যে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে সরকারের অস্পষ্ট অবস্থান এবং তথ্য প্রকাশে ঘাটতি লক্ষ্য করা গেছে। বাংলাদেশের সাথে ভারতের অবৈধসুলভ আচরণ লক্ষ্য করা গেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করা, সীমান্তে হত্যা অব্যাহত রাখা, পুশিং অব্যাহত রাখা, বাণিজ্যে বাধা আরোপ, কূটনৈতিক টানাপোড়েন, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানানো। আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হলেও প্রকৃত কূটনৈতিক সাফল্য অর্জন নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। এই সকল বিষয়ে যে বিভিন্ন কার্যক্রমের তথ্য প্রকাশের সমন্বয়হীনতা ও গোপনীয়তার প্রবণতা লক্ষ্য করা গেছে। ভারতের অবৈধসুলভ আচরণের ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের সংকট ও তার ফলে অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব অব্যাহত রয়েছে। অনিয়ম দুর্নীতি প্রতিরোধ সম্পর্কিত যে অগ্রগতিগুলো আমরা দেখেছি, তার মধ্যে অনুসন্ধান, তদন্ত ও মামলা, সাবেক প্রধানমন্ত্রী, প্রভাবশালী সাবেক মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ ও ব্যবসায়ী, আমলা, পুলিশ ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান, তদন্ত, মামলা, দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ, ব্যাংক হিসাব, অর্থ সম্পদের জব্দ ইত্যাদি ঘটনাগুলো অব্যাহত আছে। দুদকের 768টি অনুসন্ধান এবং মোট 399টি মামলা দায়ের করা হয়েছে এবং এর মধ্যে 321টি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। 2025 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 153টি মামলায় 477 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 144 জন সরকারি কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এছাড়া ফ্ল্যাট ও জমি কেনার ক্ষেত্রে কোনো প্রশ্নের মুখোমুখি না হয়ে অবৈধ আয় বা কালো টাকা বৈধ করার সুযোগ 2025-26 অর্থ বছরে বহাল রাখা হয়েছিল, তবে ব্যাপক সমালোচনার মুখে এই সুযোগ বাতিল করা হয়।
দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। আগের তুলনায় দুদকের সক্রিয়তা দৃশ্যমান হয়েছে। দুর্নীতি বিরোধী বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ সত্ত্বেও দুর্নীতির পরিস্থিতির উন্নতি এখনো হয়নি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাখিল হওয়া সম্পদ বিবরণী পর্যালোচনা এবং এই পর্যালোচনার প্রেক্ষিতে উদ্যোগ গ্রহণ না করার ফলে এর যে মূল উদ্দেশ্য ছিল সেটি ব্যাহত হওয়ার সংখ্যা তৈরি হয়েছে। দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে যে ঘাটতিগুলো আমরা দেখেছি, যে দুদক সংস্কার কমিশনের যে সুপারিশগুলো প্রস্তাব করা হয়েছিল সেই সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ না থাকা, হাই প্রোফাইল ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান গ্রেপ্তার বা বিচার প্রক্রিয়া শুরু না হওয়া, বিএনপি নেতা সহ বিভিন্ন প্রভাবশালীদের বিরুদ্ধে বিগত প্রায় 15 বছরে দায়ের করা প্রায় 50টির বেশি মামলা প্রত্যাহার বা প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মামলা হচ্ছে গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাৎ ও পাচার, তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক এমপি ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা, BNews24.com এর প্রধান সম্পাদক এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যানের অবৈধ সম্পত্তি অর্জনের মামলা ইত্যাদি প্রত্যাহার বা প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলা থেকে বিশেষ আদালতের যে খালেদা জিয়া সহ সকল আসামিকে খালাস প্রদান করা হয়েছে। দুদকের কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্ত হতে না পারার একটি অন্যতম একটি ঘাটতি। তদন্ত মামলা প্রত্যাহার ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ অব্যাহত রয়েছে। দুদক সংস্কার বিষয়ে প্রায় সর্বজনীন ঐক্যমত থাকলেও অগ্রগতির সম্ভাবনা হতাশাজনক, বিশেষ করে আশু করণীয় প্রস্তাবসমূহ বাস্তবায়নের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে সরকার এবং দুদকের ব্যর্থতা। অর্থ পাচার রোধের ক্ষেত্রে যে অগ্রগতিগুলো আমরা দেখেছি, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি আন্তঃসংস্থা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যেখানে 9টি গুরুত্বপূর্ণ সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদেশি রাষ্ট্র বা সংস্থা দ্বারা অর্থ পাচার প্রতিরোধের সহায়তার আশ্বাস পাওয়া গিয়েছে। কয়েকটি দেশের সাথে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বা MLA স্বাক্ষর করা হয়েছে। যুক্তরাজ্যের সম্পদ ফ্রিজিং বা আইনগত সমর্থনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, স্পটলাইট অন করাপশন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের আহ্বান এবং যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে 185 মিলিয়ন পাউন্ড জব্দ করা হয়েছে। পাচারকৃত সম্পদ ফেরত আনা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এখন পর্যন্ত অগ্রগতি আশাবাঞ্জক নয়। অর্থ পাচার রোধে যে ঘাটতিগুলো আমরা দেখেছি, যে অর্থ পাচার প্রতিরোধে সংক্রান্ত যে বেনিফিশিয়াল ওনারশিপ ট্রান্সফারেন্সি অ্যাক্ট বিষয়ে আইন প্রস্তাব করা হয়েছিল, সে বিষয়টি এখন উপেক্ষিত আছে। দেশ থেকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে মামলা সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির পরিকল্পনা করা হয়েছে। পাচারকৃত অর্থ আপোস করার মাধ্যমে ফেরত আনা আইনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাচারকৃত অর্থ আপোস করার মাধ্যমে ফেরত আনা আইনে অন্তর্ভুক্ত করার ফলে অর্থ পাচার উৎসাহিত করার একটা ঝুঁকি সৃষ্টি হয়েছে। আমরা কর্তৃপক্ষের সরকার পরিবর্তন পরবর্তী 1 বছরের যে ঘটনাবলী বিশ্লেষণ করেছি, সেখানে বিভিন্ন অংশীজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার মধ্যে আমরা প্রথম রাজনৈতিক দলের যে ভূমিকাগুলো ছিল সেটি আমরা পর্যালোচনা করেছি। সংস্কার বিষয়ে যে রাজনৈতিক দলের যে ভূমিকাগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে 11টি সংস্কার কমিশন যে প্রতিবেদনগুলো জমা দিয়েছে বা সুপারিশ প্রস্তাব করেছে, সেই তার মধ্যে কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তার মধ্যে জামায়াতে ইসলামী সহ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নারী সংস্কার কমিশন বাতিল এবং কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয় এবং এটি কমিশন প্রতিবেদন এবং কমিশন বাতিল না করা হলে আন্দোলনের হুমকি দেওয়া হয়। হেফাজত ইসলামের একটি সমাবেশে নারী কমিশন সম্পর্কে অবমাননাকর এবং অশ্লীল মন্তব্য করা হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে 34টি দলের অংশগ্রহণ ছিল। সংস্কার প্রতিবেদন সমূহ সুপারিশ, বিশেষ করে মৌলিক সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের অনড় অবস্থান লক্ষ্য করা যায় এবং এর ফলে ঐক্যমত্য প্রতিষ্ঠায় একটা দীর্ঘসূত্রতা তৈরি হয় এবং সেই দীর্ঘসূত্র নিয়ে কয়েকটি রাজনৈতিক দল তাদের হতাশ প্রকাশ করে এবং এই রাজনৈতিক দলগুলো এই বিষয়ে পরস্পরকে অভিযোগ বা দোষারোপ করতে থাকে। ঐক্যমত্য কমিশনের আলোচনায় শুধুমাত্র রাজনৈতিক দলের অংশগ্রহণ করা হয়েছে বলে একটি দল অভিযোগ করে। আন্দোলনের সর্বস্তরের সকল জনগণের অংশগ্রহণ থাকলেও এই শুধুমাত্র রাজনৈতিক দলগুলো সকল জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে পারে না বলে অভিযোগ করা হয়েছে।
কয়েকটি দল কর্তৃক এই যে ঐকমত্য কিভাবে নির্ধারিত হবে, কোনটাকে ঐকমত্য বলা হবে সে বিষয়ে একটি মাপকাঠি নির্ধারণের তাগিদ দেওয়া হয়। কয়েকটি দলের উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক চাপ সৃষ্টির অভিযোগ রয়েছে এবং এই সংলাপে প্রধানত 3টি রাজনৈতিক দলকে অধিক গুরুত্ব প্রদান করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজ দলের স্বার্থ বিবেচনায় সংলাপে অনড় অবস্থান লক্ষ্য করা গেছে। সংস্কার নিয়ে অনেক প্রস্তাব দিলেও দলের ভিতরে রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্র এবং শুদ্ধাচার চর্চা এবং প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগের অনুপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যে ভূমিকা রেখেছে তার মধ্যে আমরা দেখেছি যে নির্বাচনের তারিখ, সংস্কার ও অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ, বিতর্ক এবং সহনশীলতার ঘাটতি পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে সংস্কার এবং নির্বাচন ব্যাহত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন, সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রমকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে এবং রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে অনড় অবস্থান তাদের তৈরি করেছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের মধ্যে আমরা এই সময় বিভিন্ন ধরনের বিভাজন লক্ষ্য করেছি এবং এই শিক্ষার্থী আন্দোলনের একটি গ্রুপে রাজনৈতিক দল গঠন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক একটা মেরুকরণ তৈরি হয়েছে এবং পূর্বে বিদ্যমান যে জোটগুলো ছিল সেই জোটগুলো ভেঙে নতুন নতুন রাজনৈতিক জোট বা বলয় তৈরির উদ্যোগ দেখেছি। 5 আগস্ট পরবর্তী সময়ে নির্বাচনকে সামনে রেখে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে এবং কয়েকটি দলের নিবন্ধন আমরা দেখেছি। তবে নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে কোনো দল এই শর্ত পূরণ করতে না পারায় তাদের প্রাথমিক আবেদন গুলো তারা আবার সংশোধন করার জন্য ফেরত পাঠানো হয়েছে এবং আবেদন করা যে দলগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আপনার নাম সর্বস্ব দল রয়েছে। এখানে উল্লেখ্য যে এনসিপি নিবন্ধনের শর্ত পূরণেও ব্যর্থতা লক্ষ্য করা গেছে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একটি রাজনৈতিক দল গঠন করা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে সুশাসন, দুর্নীতিমুক্ত এবং জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে বিকশিত হওয়ার কথা থাকলেও তাদের অনেক কার্যক্রম প্রশ্নবিদ্ধ। তার মধ্যে অর্থের উৎসের ক্ষেত্রে অস্বচ্ছতা, দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, অনিয়মের বিদ্যমান সংস্কৃতি ধারণ করে এই দলটি আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে। সংস্কারের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কিছু ভূমিকা আমরা দেখেছি, পর্যবেক্ষণ করেছি। কোনো স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়া বা মানদণ্ড অনুসরণ না করে সচিবালয় থেকে শুরু করে সরকারি বা রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ, বদলি, পদোন্নতির ক্ষেত্রে কয়েকটি দলের আমরা প্রভাব দেখেছি। সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে বিএনপি প্রস্তাব উত্থাপন করেছে অন্যদিকে এবং তাদের পদত্যাগ দাবি করেছে। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে বিএনপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে সরকারের 3 জন উপদেষ্টা এবং নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করেছে। কয়েকটি ধর্মভিত্তিক দলের সম্পৃক্ততায় মাজার ভাঙা, নারীদের রাস্তাঘাটে হেনস্থা করা, মেলা, ওরস, গান বা নাটকের অনুসন্ধান বন্ধ করা, পাঠাগারে হামলা, বিভিন্ন সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর উপর হামলার ঘটনা আমরা দেখেছি। সরকারের বিভিন্ন সিদ্ধান্তে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতা লক্ষ্য করা গেছে এবং তারা এই কার্যক্রমের বিরুদ্ধে সরকারের সমালোচনা করেছে এবং বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া কয়েকটি রাজনৈতিক দল এই বিষয়ে সরকারের কাজের এখতিয়ার প্রস্তাব উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে যে বন্দর ব্যবস্থাপনা এবং মানবিক করিডোর প্রদান। কর্তৃত্ববাদী সরকারের আমলের মতো প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণের চর্চা অব্যাহত ছিল এই সময়। এক্ষেত্রে যোগ্যতা থাকা সত্ত্বেও অরাজনৈতিক ব্যক্তিদের সুযোগ না পাওয়ার একটা বিষয় ছিল। পুলিশ প্রশাসন, বিচার বিভাগে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের টানাপোড়েন লক্ষ্য করা যায়। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে সহযোগিতার পরিবর্তে তারা শুধু সমালোচনা এবং বিরোধিতার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে তারা সীমাবদ্ধ ছিল। কোনো কোনো ক্ষেত্রে সামাজিক অস্থিরতা তৈরিতে বিভিন্ন রাজনৈতিক দল মদত দিয়েছে এবং এ সকল ক্ষেত্রে সরকারের শক্ত পদক্ষেপ অনেক ঘাটতি লক্ষ্য করা গেছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অভিযোগ উত্থাপন করেছে এবং এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এখানে অভিযোগ এসেছে।
আমরা এই সময় দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্কন্দল এবং বিভিন্ন দলের মধ্যে সহিংসতা সংঘটিত হয়েছে। আমরা বিভিন্ন মানবাধিকার যে সংগঠনগুলো আছে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখেছি 2 আগস্ট 2024 থেকে জুন 2025 পর্যন্ত 11 মাসে 471টি রাজনৈতিক সংঘাত বা সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে 191 জন দলীয় রাজনৈতিক কর্মী নিহত হয়েছে এবং 5189 জন আহত হয়েছে। যে রাজনৈতিক সহিংসতা বা সংঘাতগুলো ঘটেছে তার 92% সাথে বিএনপি সম্পৃক্ত ছিল, 22% ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল, 5% ঘটনায় জামায়াত ইসলামী এবং 1% ঘটনায় এনসিপির সম্পৃক্ততা ছিল। সরকার পতনের পর আওয়ামী লীগের দখলে থাকা প্রতিষ্ঠান এবং কার্যক্রমের দখল এবং নিয়ন্ত্রণের প্রতিষ্ঠার চেষ্টা ও সংঘাত অব্যাহত ছিল। ঢাকা শহরের 53টি পরিবহন টার্মিনাল এবং স্ট্যান্ড থেকে প্রতিদিন 2 কোটি 21 লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে। এছাড়া সিলেটের কোয়ারি, নদ নদী থেকে পাথর লুটপাট, সেতু, বাজারঘাট, বালুমহাল, জলমহাল ইত্যাদি ইজারা নিয়ন্ত্রণের প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি এবং এগুলোর সাথে বিভিন্ন দলের নেতাকর্মীরা সম্পৃক্ত ছিল। এছাড়া এই সময় আমরা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মামলা দায়েরের প্রবণতাও দেখেছি। এক্ষেত্রে কর্তৃত্ববাদী সরকারের দোষর হিসেবে বা অভ্যুত্থান হত্যার অভিযোগে বিভিন্ন মানুষকে বিরুদ্ধে মামলা দায়ের এবং তাদের কাছ থেকে চাঁদাবাজির যে ঘটনাগুলো আমরা দেখেছি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিভিন্ন রাজনৈতিক দলের সম্পৃক্ততা লক্ষ্য করা গিয়েছে। এক্ষেত্রে মব তৈরি, সড়ক অবরোধ করে আন্দোলন, থানা ঘেরাও, বিক্ষোভ কর্মসূচি লক্ষ্য করা গিয়েছে। কোনো রাজনৈতিক দলের আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ঘাটতি আমরা দেখেছি। আধিপত্য প্রতিষ্ঠা, দখলবাজি ও চাঁদাবাজির সংস্কৃতি এই সময় অব্যাহত ছিল। দলগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না থাকা, কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারা, একই সাথে সরকারের পক্ষ থেকে কোনো ক্ষেত্রে প্রশ্রয় দেওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করেছি। ব্যক্তি স্বার্থের জন্য বিভিন্ন দলের কর্মীদের মধ্যে আবার একাত্মতাও লক্ষ্য করা গিয়েছে। এই 1 বছরে নাগরিক সমাজের যে ভূমিকা আমরা দেখেছি তার মধ্যে সুশাসন, রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান এবং সক্রিয় ভূমিকা পালন করতে দেখেছি। রাজনীতি, সংবিধান, নির্বাচন, অর্থনীতি, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা ক্ষেত্রে নাগরিক সমাজের ভূমিকা ছিল। বিভিন্ন আইনের খসড়ায় মতামত প্রদান এবং বিভিন্ন আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে যে সুপারিশ প্রস্তাব করেছে। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি বিষয়ে উদ্বেগ প্রকাশ, মানবাধিকারের পক্ষের এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে অবস্থান, সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মীদের উপর হামলা ও হয়রানির ঘটনার প্রতিবাদ করেছে। তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে ভূমিকা রেখেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে উদ্দেশ্যমূলক প্রচারণা, গুজব ও অপতথ্য ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচন, সরকারের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ও গৃহীত উদ্যোগের মূল্যায়ন নিয়ে জয়ী প্রকাশ করেছে। এছাড়া আন্তর্জাতিক সহযোগিতায় নাগরিক সমাজের সম্পৃক্ততা ছিল। পাচারকৃত অর্থ ফেরত, জাতিসংঘ উন্নয়ন সহযোগিতার সঙ্গে নাগরিক সংলাপ, ট্রানজিশনাল জাস্টিস, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং রিপোর্টিং ইত্যাদি বিষয়ে নাগরিক সমাজের সম্পৃক্ততা ছিল। শিক্ষা, কারিকুলাম কমিটি ও ব্যক্তি মালিকানাধীন খাত নিয়ে মন্তব্য করায় বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে। বাক ও চিন্তার স্বাধীনতাকে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাওভাবে অপতথ্য, হেট স্পিচ, গুজব ছড়ানো এবং ছড়ানো হয়েছে, যা সাধারণ জনগণের মধ্যে ভীতি এবং দুশ্চিন্তার বিস্তার ঘটেছে। এছাড়া প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর পক্ষ থেকে কোনো গণমাধ্যমকে হুমকি প্রদান করা হয়েছে। নাগরিক সমাজের বিভিন্ন মাঠ পর্যায়ের সংগঠনের কাজকে বাধাগ্রস্ত করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে কোনো ক্ষেত্রে এইসব বিষয়ে উপেক্ষা করা হয়েছে। আমরা গণমাধ্যমের ভূমিকার ক্ষেত্রে দেখেছি যে রিপোর্টার্স উইদাউট বর্ডারের 2025-এর প্রতিবেদনে বাংলাদেশের প্রেস ফ্রিডম সূচকের 16 ধাপ উন্নতি হয়েছে। এই সময়ে সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে 12টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিশ্চিতে উপদেষ্টা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতাকে অপব্যবহারের প্রবণতা এই সময় লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতিপক্ষ দল সরকারের বিরুদ্ধে গুজব বা মিথ্যা তথ্য প্রচার, গণমাধ্যমের ফটোকার্ড বা লোগো ব্যবহার করে অপতথ্য ছড়ানো,
প্রতিপক্ষের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রবণতা এই সময় লক্ষ্য করা গেছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের কিছু ক্ষেত্রে সংশোধন হলেও জাতিসংঘের কিছু সুপারিশ না মানার অভিযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে অস্পষ্ট সংজ্ঞা মত প্রকাশের ক্ষেত্রে বাধা হতে পারে বলে অভিযোগ করা হয়েছে এবং কোনো কোনো ধারায় আইনের অপব্যবহারের সুযোগ তৈরি হয়েছে এবং কিছু কিছু ধারা অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক এবং নজরদারিমূলক আইনি কাঠামো সৃষ্টির ঝুঁকি তৈরি করতে পারে বলে অভিযোগ এসেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হয়নি। সরকারি দপ্তরসমূহ এখনো তথ্য গোপন করার যে প্রবণতা সেটা এখনো চলমান আছে এবং স্বপ্রণোদিত তথ্য প্রকাশ না করার চর্চা এখনো অব্যাহত রয়েছে। আমরা এই এক বছরে সাংবাদিক, লেখক এবং মানবাধিকার কর্মীদের উপর হামলা এবং হয়রানির ঘটনা অব্যাহত থাকতে দেখেছি। আমরা এই এক বছরে 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছে। এর মধ্যে 266 জনকে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত হত্যা মামলায় আসামি করা হয়েছে। 3 জন সাংবাদিক দায়িত্ব পালনকালে হামলায় নিহত হয়েছে। 24 জনের বেশি গণমাধ্যম কর্মীকে পদ থেকে অপসারণ করা হয়েছে। 8টি সংবাদপত্রের সম্পাদক এবং 11টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রদানকে বরখাস্ত করা হয়েছে। অন্তত 150 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া মব তৈরি করে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়গুলোতে আতঙ্ক সৃষ্টির চেষ্টা আমরা লক্ষ্য করেছি। প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সরকারের কিছু কার্যক্রম বিতর্ক সামনে এসেছে। তথ্য কমিশন কার্যকর না করা এবং তথ্য অধিকার আইনে প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে আমরা অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যনীয়তা লক্ষ্য করেছি। গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের আমলেও নিশ্চিত হয়নি। ভিন্ন প্রক্রিয়ায় ভিন্ন উপায়ে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। অবাধ তথ্য প্রবাহ, জনগণের তথ্য অধিকার নিশ্চিতের বিষয়টি এই এক বছরে গুরুত্ব দেওয়া হয়নি। আমরা সেনাবাহিনীর ভূমিকার ক্ষেত্রে দেখেছি যে কর্তৃত্ববাদ পতনের ক্ষেত্রে আন্দোলনের চূড়ান্ত পর্বে ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্তর্বর্তী সরকারের অন্যতম ক্ষমতার স্তম্ভ হিসেবে বিবেচিত হয়েছে। রাজনীতি থেকে দূরে থাকার অঙ্গীকার বা ঘোষণা করেছে। সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত চলমান রয়েছে। বেসামরিক প্রশাসন, বিশেষ করে পুলিশের নৈতিক বিপর্যয়ের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পার্বত্য চট্টগ্রামের কেন্দ্রীয় কর্তৃত্ব সত্ত্বেও শান্তি শৃঙ্খলা নিশ্চিতে প্রত্যাশিত ভূমিকা পালনে দৃশ্যমান ঘাটতি এখানে পর্যবেক্ষিত হয়েছে। গুজবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং নিয়মিত প্রচারণা করেছে। নির্বাচনের সময়সীমার বিষয়ে সেনাপ্রধানের একাধিকবার মতামত প্রকাশ করেছে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত চলাকালীন মতামত প্রকাশ এবং এই সকল বিষয়ে সেনাবাহিনীর এখতিয়ার নিয়ে প্রশ্ন উত্থাপন হয়েছে। কর্তৃত্ববাদের প্রাতিষ্ঠানিকরণ এবং জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন, চাঁদাবাজি এবং আর্থিক খাতসহ রাষ্ট্রীয় দখলের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কারের উদ্যোগ না নেওয়ার বিষয়টি সামনে এসেছে। নির্বাচনের সময়সীমা বিষয়ে সেনাপ্রধানের একাধিকবার মতামত প্রকাশ করাটাকে বিতর্কিত হয়েছে। জুলাই আগস্টে সংঘটিত রাজনৈতিক সহিংসতার সময় সেনানিবাসে আশ্রয় নেওয়া নিয়ে সমালোচনা এবং বিতর্ক হয়েছে। আমরা আমাদের এই গবেষণার যে বিষয়গুলো সেটি সুশাসনের সুনির্দিষ্ট কিছু ঘাটতির মাধ্যমে আমরা দেখেছি যে এই কর্মকাণ্ডগুলোতে সুশাসনের ঘাটতি রয়েছে। তার মধ্যে আমরা কিছু উল্লেখযোগ্য উদাহরণ এখানে আমরা দিয়েছি, যেটা আমি বিস্তারিত বলছি না। কয়েকটি উল্লেখযোগ্য আইনের শাসনের ঘাটতির ক্ষেত্রে আমরা দেখেছি যে এই সময়ে আইন প্রক্রিয়া লঙ্ঘন করে গ্রেপ্তার এবং রিমান্ড মঞ্জুর করা হয়েছে, মামলা এবং গ্রেপ্তার বাণিজ্য হয়েছে, গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘোষণার জন্য দায় মুক্তি দেওয়া হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়েছে। সক্ষমতা কার্যকরতার ঘাটতির ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশের বিরুদ্ধে করা কোনো মামলার তদন্ত এখন পর্যন্ত শেষ হয়নি। বিচার প্রক্রিয়া পরিচালনায় অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। বিচারক ও কৌশলীদের দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। বিভিন্ন আন্দোলন নিয়ন্ত্রণ ও দমনে সরকারের পক্ষ থেকে কঠোর অবস্থান গ্রহণে আমরা দ্বিধা লক্ষ্য করা গিয়েছে। স্বচ্ছতার ঘাটতির ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পদোন্নতি অব্যাহতিতে স্বচ্ছতার ঘাটতি রয়েছে। বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ের পদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার বিভাগে বিচারক নিয়োগ, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কর্মকর্তা নিয়োগ,
প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও কোষাধ্যক্ষ নিয়োগ ইত্যাদি বিষয়ে আমরা স্বচ্ছতার ঘাটতি দেখেছি। সমন্বয়ে অংশগ্রহণের ক্ষেত্রে আমরা যে ঘাটগুলো দেখেছি, সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো প্রতিনিধিত্বশীল না হওয়া, আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে সব অংশীজনকে সম্পৃক্ত না করা উল্লেখযোগ্য। সিদ্ধান্তহীনতা বা বারবার সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করা গিয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা নির্ধারণ এবং সমালোচনার পরিপ্রেক্ষিতে নতুন নিয়োগকৃতদের প্রত্যাহার, আইন প্রণয়নের পর প্রবল বিরোধিতার মুখে সংশোধন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশ, এনবিআর ভেঙে 2টি প্রতিষ্ঠান তৈরি। জবাবদিহি ঘাটতির ক্ষেত্রে আমরা দেখেছি যে অভিযুক্তদের দেশ থেকে সহায়তাকারীদের জবাবদিহিতে আওতায় না আনা, গুমের আলামত নষ্টের সাথে জড়িতদের জবাবদিহিতে আওতায় না আনা। রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রশাসন, বিচার বিভাগ, স্বাস্থ্য, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব লক্ষ্য করা গিয়েছে। উপদেষ্টা পর্যায়ে নিয়োগে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে এবং দুর্নীতির মামলা থেকে অব্যাহতি বা খালাসের অভিযোগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কাজ করেছে। ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা দেখেছি প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম স্বার্থের দ্বন্দ্ব ছিল। গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা হ্রাস, কর অব্যাহতি ও গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ এসেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিয়োগের স্বার্থের দ্বন্দ্ব, নিজ এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, নিজস্ব বাণিজ্যিক স্বার্থ রক্ষা, স্থানীয় প্রশাসন ও পুলিশকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ রয়েছে। দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখেছি যে বঞ্চিত হওয়ার নামে অবৈধ সুযোগ সুবিধা আদায়, ডিসি পদায়নে দুর্নীতির অভিযোগ, পাসপোর্ট, ভূমি, বিআরটিএ, ওয়াসা, জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন সেবা খাতে দুর্নীতি অব্যাহত রয়েছে। দুর্নীতি দমন কমিশনের কাজে হস্তক্ষেপের অভিযোগ, 2 উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমরা দেখেছি। আমি এই পর্যায়ে সার্বিক পর্যবেক্ষণ এবং পরবর্তী বিষয় বিশ্লেষণ করার জন্য স্যারকে অনুরোধ করছি।